সো যেহেতু এটা মোটর, আমাদের এই মোটরটা ইন্ডাস্ট্রি প্রোডাকশনের সাথে সরাসরি রিলেটেড, তো এই জন্য আমাদের এই মোটরকে অবশ্যই প্রোটেকশন দিতে হবে। সো দুইটা কারণে আমরা মোটরকে প্রোটেকশন দিয়ে থাকি, কারণ এটা হচ্ছে কি প্রোডাকশনের সাথে সরাসরি রিলেটেড। কারণ মোটর যদি নষ্ট হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের প্রোডাকশন বন্ধ হয়ে যাবে, ফ্যাক্টরি প্রোডাকশন বন্ধ হয়ে যাবে, এটা এক নাম্বার। আর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে মোটর যদি আমাদের ড্যামেজ হয়ে যায়, এটাকে রিপ্লেস করতে হবে। সো রিপ্লেস করাটাও একটা টাইম কনজিউমিং ব্যাপার, এবং এখানে এক্সপেন্সের পরিমাণটাও অনেক বেশি হবে। সো এই কারণে আমাদের প্রথম প্রায়োরিটি থাকবে আগে মোটরটাকে প্রোটেকশন দেওয়া। ঠিক আছে, সো এই জন্য আমরা কি করি, মোটরকে প্রোটেকশন দিয়ে থাকি। তো এখন এই মোটরকে প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের যে জিনিসগুলো জানতে হবে, সেটা হচ্ছে গিয়ে মোটরের কনস্ট্রাকশনটা আমরা দেখবো আগে, তারপরে তার ওয়ার্কিং প্রিন্সিপালটা নিয়ে আজকে ডিসকাস করবো। এরপরে আমরা দেখবো যে কি কি টাইপের ফল্ট হতে পারে মোটরে, তারপরে গিয়ে আমরা প্রোটেকশনটা দিব। সো মোটরের কনস্ট্রাকশন তোমরা আগেও দেখছো যে মোটরের দুইটা পার্ট থাকে, একটাকে আমরা বলি স্ট্যাটর বা স্টেশনারি পার্ট, আর আরেকটা হচ্ছে রোটর বা রোটেটিং পার্ট। ঠিক আছে, স্ট্যাটরটা থাকে আমাদের রোটরের চারপাশে। এই স্ট্যাটরের ভিতরে কয়টা ফেজ থাকে, তিনটা ফেজ, 3 ফেজ ওয়াইন্ডিং। এটা একটা 3 ফেজ ইন্ডাকশন মোটর নিয়ে আমরা ডিসকাস করতেছি। সো স্ট্যাটরের যে কোরটা থাকবে, এই স্ট্যাটরের কোরের মধ্যে এই তিনটা ফেজ ওয়াইন্ডিং কানেক্টেড থাকবে। সো এই ওয়াইন্ডিং গুলা লেমিনেটেড থাকে, এবং এই ওয়াইন্ডিং গুলা এর চারপাশে ইনসুলেশন থাকে। ঠিক আছে, এই ওয়াইন্ডিং যেগুলা থাকে 3 ফেজ ওয়াইন্ডিং, চারপাশে ইনসুলেশন থাকে, যার ফলে সরাসরি কোরের সাথে যাতে শর্ট না হয়ে যায়। ঠিক আছে, চারপাশে আমাদের কি থাকতে হবে, ইনসুলেশন থাকতে হবে। আর কোরটা থাকে কি ল্যামিনেটেড। ঠিক আছে, এবং ইনসুলেটেড থাকে, কোরটাও ল্যামিনেটেড থাকে এবং ইনসুলেটেড থাকে। ল্যামিনেশনের কারণ দরকার কি, কারণ যত ভাগ করব আমরা তত কি হবে, আমাদের এডি কারেন্ট লসটা কম হবে। সো এডি কারেন্টটাকে কমানোর জন্য আমাদের কি করতে হয়, এই কোরটাকে লেমিনেটেড করতে হয়। আর ইনসুলেশন দেওয়ার দরকার কেন পড়ে, কারণ কোরটা সরাসরি আমাদের এই মোটরের বডির সাথে কানেক্টেড থাকে। সো কোরটা যেহেতু বডির সাথে কানেক্টেড, আর বডিটা যেহেতু গ্রাউন্ডের সাথে সরাসরি কানেক্টেড থাকে, সো আমাদের কোরের সাথে যাতে কোনো কারেন্ট বডির ভিতর হতে না পারে, সো কোরের মধ্যে কি থাকতে হবে, ইনসুলেশন থাকতে হবে। তার মানে স্ট্যাটরের আমরা দেখলাম দুইটা পার্ট, একটা হচ্ছে গিয়ে কোর আর একটা হচ্ছে ওয়াইন্ডিং। সো ওয়াইন্ডিং এর মধ্যেও ইনসুলেশন থাকবে, কোরের মধ্যেও ইনসুলেশন থাকবে। আর রোটরটা যেটা, এই রোটরের ভিতরে আমরা জানি যে রোটরের ভিতরে শর্ট বার্ড থাকে। সো যখন আমাদের এখানে আমাদের 3 ফেজ ভোল্টেজ দিব, আমাদের মোটরটা অ্যাকচুয়ালি কি করে, আমাদের মোটরটা যেটা করে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে। তার মানে আমরা দিচ্ছি ইনপুট ইলেকট্রিক্যাল, সো এখানে আমাদের 3টা ফেজ দিতে হবে। সো 3টা ফেজ যখন আমরা ইনপুটে দিচ্ছি, এটা স্ট্যাটরের 3টা টার্মিনাল এখানে বের করা আছে স্ট্যাটরে। সো এই 3টা ফেজ যখন আমরা স্ট্যাটরে ইনপুটে দিচ্ছি, তখন আমাদের কি হচ্ছে, একটা রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স আমাদের কিন্তু রোটরকে কাট করবে। যেহেতু প্রত্যেকটা ফেজের সাথে 120 ডিগ্রি অ্যাপার্ট, তার মানে আমাদের এই ফ্লাক্সটা হবে কি, একটা রোটেটিং নেচারে, যেগুলো তোমরা দেখে আসছো যে রোটেটিং একটা ম্যাগনেটিক ফ্লাক্স আমাদের কি কাকে কাট করবে, রোটরকে কাট করবে। আর রোটরটা যেহেতু ইনিশিয়ালি স্ট্যান্ড স্টিল অবস্থায় থাকবে, অর্থাৎ স্টিল পজিশনে থাকবে, তার মানে কি হবে, এই রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স যখন রোটরকে কাট করবে, তখন রোটরের ভিতরে একটা ইএমএফ ইনডিউসড হবে, এবং এই ইএমএফ এর কারণে রোটরের ভিতরে, রোটরটা যেহেতু একটা শর্ট বার, এগুলো এই শর্ট বারে হওয়ার কারণে আমাদের কি হবে, এই রোটরের ভিতরে একটা এডি কারেন্ট ফরমেশন হবে, এবং এই কারেন্টের কারণে এই রোটরের চারপাশেও একটা ফ্লাক্স জেনারেট করবে। এই ফ্লাক্সের যে স্পিড, সেটাকে আমরা বলি রোটর স্পিড বা এনআর। তার মানে আমাদের এখানে দুইটা ফ্লাক্স আসতেছে, একটা হচ্ছে স্ট্যাটরের কারণে আর একটা হচ্ছে রোটরের কারণে। সো এই দুইটা ফ্লাক্সের ইন্টারাকশনের কারণে আমাদের এই রোটরের যে শ্যাফটটা থাকবে, সেই শ্যাফটের মধ্যে একটা টর্ক প্রডিউস হবে, যার ফলে আমাদের কি হবে, আমাদের এই রোটরটা ঘোরা স্টার্ট করবে। তার মানে আমরা দিচ্ছি ইনপুট ইলেকট্রিক্যাল, পাচ্ছি আউটপুট মেকানিক্যাল। সো এই হচ্ছে কি আমাদের মোটরের কনস্ট্রাকশন এবং ওয়ার্কিং প্রিন্সিপাল। তার মানে আমাদের প্রিন্সিপালটা একটা রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স আমাদের রোটরকে কাট করছে, তার ফলে রোটরের ভিতরে একটা ইএমএফ ইনডিউস হচ্ছে, এবং রোটরের ভিতরে যেহেতু শর্ট বার আছে, এই ইএমএফ এর কারণে রোটরের ভিতরে কারেন্ট ফ্লো করবে, এবং এই কারেন্টের কারণে আরেকটা ফ্লাক্স জেনারেট করবে, যেটা সে মেইন ফ্লাক্সকে অপোজ করার চেষ্টা করবে, যার ফলে একটা টর্ক আমাদের এই রোটরের শ্যাফটে ডেভেলপ করবে, যার ফলে মোটরটা ঘোরা স্টার্ট করবে। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, এটা হচ্ছে কি আমাদের মোটর কনস্ট্রাকশন আমরা দেখলাম এবং তার ওয়ার্কিং প্রিন্সিপাল দেখলাম। সো এখন এই যে মোটরটা, এই মোটরটা তার সার্ভিস লাইফে বিভিন্ন ধরনের অ্যাবনর্মাল কন্ডিশন ফেস করে থাকে। ঠিক আছে, বিভিন্ন ধরনের অ্যাবনর্মাল কন্ডিশন। সো অ্যাবনর্মাল কন্ডিশন বলতে এখানে আমরা ফল্ট কন্ডিশন গুলোই বুঝাচ্ছি, যে কারণে আমরা মোটরকে প্রোটেকশন দিয়ে থাকি। সো এই অ্যাবনর্মাল কন্ডিশন গুলো অ্যাকচুয়ালি কি কি হতে পারে?
এক নাম্বার যেটা সেটা হতে পারে থার্মাল ওভারলোড। সো ওভারলোডিং হতে পারে। ওভারলোডিং মানে ওভারলোডিং কেন হবে? কারণ এই যে মোটরটা, এই মোটরের যে শ্যাফট, এই শ্যাফটের ভিতরে আমি যত বেশি লোড চাপাবো, লোড চাপালে কি হবে? লোড চাপালে আমাদের মোটর এনারটা কমতে থাকবে, যেহেতু আমাদের রোটর স্পিডটা কমতে থাকবে। আর স্লিপের ভ্যালু আমরা জানি, স্লিপ ইকুয়াল টু আমরা জানি যে এস ইকুয়াল টু এনএস মাইনাস এনআর ডিভাইডেড বাই এনএস। সো যত বেশি এনআর কমবে স্লিপ তত বাড়বে, আর স্লিপ যত বাড়বে রোটরের ইনডিউসড ভোল্টেজের পরিমাণ তত বাড়বে, কারণ রোটরে ইনডিউসড ভোল্টেজের পরিমাণটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্লিপ। কারণ রোটরে ইনডিউসড ভোল্টেজ ইকুয়াল টু হচ্ছে এস ইন্টু ই টু, ঠিক আছে? সো ডিরেক্টলি প্রপোর্শনাল, তার মানে এস এর ভ্যালু যত বাড়বে রোটরের ভিতরে ইনডিউসড ভোল্টেজের পরিমাণ কিন্তু তত বাড়বে। সো যদি বাড়ে তাহলে কিন্তু আমাদের রোটরের মধ্যে ওভার কারেন্ট ফ্লো করবে, যার ফলে রোটরটা ড্যামেজ হতে থাকে। সো ওভারলোডিং কন্ডিশনের ক্ষেত্রে আমাদের যদি লোড বাড়ায়, ফর এক্সাম্পল এখানে আমাদের 100 কিলোওয়াটের একটা লোড আমি যদি এই মেকানিক্যাল যে শ্যাফটটা আছে এই শ্যাফটের মধ্যে যদি চাপাই, সো এই শ্যাফটের লোডটাকে হ্যান্ডেল করার জন্য আমাদের কি হবে, যে কারেন্টটা এদিক দিয়ে আসবে, কারেন্টটা কোন দিক দিয়ে আসবে? কারণ আমাদের সাপ্লাই দিচ্ছি ভোল্টেজ, এখানে ভোল্টেজ দিচ্ছি, সো আমাদের এই কয়েলে আসতেছে কি একটা কারেন্ট ফ্লো করতেছে। সো লোড বাড়ার সাথে সাথে ভোল্টেজ তো ফিক্সড, ভোল্টেজ ফিক্সড হওয়ার কারণে আমাদের কিন্তু কারেন্ট কিন্তু বাড়তে থাকবে। সো কারেন্ট বেড়ে কিন্তু আমাদের স্ট্যাটর ওয়াইন্ডিংটা কিন্তু ড্যামেজ হওয়ার পসিবিলিটিসটা বাড়তে থাকবে। যত বেশি লোড চাপাবো, ভোল্টেজ যেহেতু ফিক্সড সেহেতু কারেন্ট বাড়বে, আর কারেন্ট বাড়লে আমাদের কিন্তু স্ট্যাটর ওয়াইন্ডিংটাও ড্যামেজ হবে। সো এই স্ট্যাটর ওয়াইন্ডিংটাকে ড্যামেজের হাত থেকে রক্ষা করার জন্য আমাদের কি করতে হবে? ওভারলোড প্রোটেকশন দিতে হবে, যেটা আমরা থার্মাল ওভারলোড রিলের মাধ্যমে দিয়ে থাকি। সো থার্মাল ওভারলোড রিলে দিয়ে ভিতরে কি থাকে বলছিলাম, একটা বাইমেটালিক এলিমেন্ট থাকে। সো এই বাইমেটালিক এলিমেন্টটা বেন্ডিং এর মাধ্যমে আমরা সার্কিট ব্রেকারে নরমালি ওপেন কন্টাক্টকে ক্লোজ করার মাধ্যমে আমরা কি করি, ট্রিপ কয়েলকে এনার্জাইজ করি, ঠিক আছে? সার্কিট ব্রেকারের ট্রিপ কয়েলকে এনার্জাইজ করি। সো থার্মাল ওভারলোড প্রোটেকশন দিতে হবে ফর ওভারলোডিং কন্ডিশনেও আমাদের টেম্পারেচার বেড়ে যেতে পারে, ওয়াইন্ডিং টেম্পারেচার বা স্ট্যাটর ওয়াইন্ডিং এর টেম্পারেচার বেড়ে যেতে পারে, অথবা আমাদের সারাউন্ডিং যে টেম্পারেচার, যেটাকে আমরা বলতেছি অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, এই অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার যদি বেড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আমাদের মোটরটা ওভারহিটেড হয়ে যেতে পারে। সেক্ষেত্রেও আমরা কিন্তু থার্মাল ওভারলোড প্রোটেকশন দিই, কারণ থার্মাল ওভারলোড প্রোটেকশনটা শুধুমাত্র দেওয়া হয় টেম্পারেচার যদি বিল্ড আপ করে। টেম্পারেচার বাড়ার কারণ কি? স্ট্যাটর ওয়াইন্ডিং এর টেম্পারেচার বাড়ার কারণ হচ্ছে আই স্কোয়ার লস, তার মানে আই যদি বেড়ে যায় তাহলে আমাদের টেম্পারেচার বাড়বে, অথবা এর সারাউন্ডিং টেম্পারেচার যদি বেড়ে যায়। এমন লোকেশনে সারাউন্ডিং টেম্পারেচার বাড়বে কেন? যদি মোটরটাকে আমি এমন জায়গায় প্লেস করি যেখানে ভেন্টিলেশন কম, অর্থাৎ এয়ার সার্কুলেশনের ব্যবস্থা কম, অথবা এমন কোনো হট লোকেশনে যদি মোটরটাকে আমরা প্লেস করি, তাহলে আমাদের কি হবে, আমাদের যে স্ট্যাটর ওয়াইন্ডিং এর টেম্পারেচারটা বেড়ে যাবে। সো বেড়ে গেলে আমরা যে ধরনের প্রোটেকশন দিয়ে থাকবো সেটাকে আমরা বলতেছি থার্মাল ওভারলোড প্রোটেকশন। অথবা আনব্যালেন্স সাপ্লাইয়ের কারণেও আমাদের ওভারহিটিং হতে পারে, সেটা আমরা পরে দেখবো। যে আনব্যালেন্স সাপ্লাই যদি থাকে, আনব্যালেন্স সাপ্লাই মানে তিনটা ফেজে তো আমাদের সবসময় ব্যালেন্স সাপ্লাই থাকতে হয়, অর্থাৎ আর ওয়াই বি তিনটা ফেজের ভোল্টেজ সেম থাকতে হবে। কিন্তু তিনটা ফেজের ভোল্টেজ যদি আনইকুয়াল হয়, সেম না হয়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ওভারহিটিং হতে পারে, আমাদের স্টার্টার কিন্তু ওভারহিটিং হতে পারে। সো প্রোটেকশনটা দিব কি আমরা? থার্মাল ওভারলোড প্রোটেকশন। এরপরে কি হতে পারে? মোটরে ফেজ ফল্ট হতে পারে, অর্থাৎ আমাদের লাইন টু লাইন ফল্ট হতে পারে। সো লাইন টু লাইন ফল্টের কারণে আমরা ওভার কারেন্ট রিলে দিয়ে প্রোটেকশন দিয়ে থাকবো। আর গ্রাউন্ড ফল্ট হতে পারে। গ্রাউন্ড ফল্ট দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে আমাদের লাইনটা যদি সরাসরি গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে যায়, এই লাইনটা সরাসরি বা সলিডলি যদি গ্রাউন্ডেড হয়ে যায় তাহলে কিন্তু এখানে হাই কারেন্ট ফ্লো করবে, যেহেতু এটা সরাসরি গ্রাউন্ডের সাথে শর্ট, অর্থাৎ নিউট্রাল পাথে কোনো রেজিস্ট্যান্স নাই। এর ফলেও আমাদের এটাকে আমরা বলতেছি লাইন টু গ্রাউন্ড ফল্ট বা লো রেজিস্ট্যান্স গ্রাউন্ড ফল্ট। বাট আমাদের যদি এই স্ট্যাটর যে ওয়াইন্ডিংটা, আমরা বললাম স্ট্যাটর ওয়াইন্ডিংটা কোরের সাথে কানেক্টেড থাকে আর কোরটা বডির সাথে কানেক্টেড থাকে। সো এই স্ট্যাটর ওয়াইন্ডিং এর যদি ইনসুলেশনটা নষ্ট হয়ে যায়, ইনসুলেশন ড্যামেজ হবে কেন? কারণ যত বেশি ওভারলোডিং হবে, ওভারলোডিং হওয়ার সাথে সাথে আই স্কোয়ার লস হবে, আই স্কোয়ার লস হিট আকারে ডিসিপেট হবে। সো হিটের ফলে আমাদের ইনসুলেশনটা কিন্তু ড্যামেজ হতে থাকবে। সো ড্যামেজ যদি হয়ে যায়, এই ওয়াইন্ডিংটা কিন্তু সরাসরি কোরের সাথে কানেক্টেড থাকার কারণে কোরের ভিতর দিয়ে কিন্তু একটা কারেন্ট ফ্লো করবে, যেহেতু কোরটা আমাদের কি বডির সাথে কানেক্টেড। সো আমাদের কোরটা কিন্তু বডির সাথে কানেক্টেড হওয়ার কারণে আমাদের বডিটা আবার কি কার সাথে কানেক্টেড থাকে? গ্রাউন্ডের সাথে। সো যখন ফল্ট হবে তখন কিন্তু আমাদের এই ফল্টের কারণে
আমাদের এই ওয়াইন্ডিং টু গ্রাউন্ডে একটা কারেন্ট ফ্লো করবে, যেটাকে আমরা বলতেছি লাইন টু গ্রাউন্ড ফল্ট। কোরটা যেহেতু ল্যামিনেটেড এবং কোরের যেহেতু একটু ইনসুলেশন থাকবে, সো এখানে আমাদের এর রেজিস্ট্যান্সটা থাকবে অনেক হাই। ঠিক আছে, কোরের যে রেজিস্ট্যান্স সেটা নর্মাল সলিডলি গ্রাউন্ডেড ফল্টের থেকে তার রেজিস্ট্যান্সটা হাই হওয়ার কারণে এই গ্রাউন্ড ফল্টের ম্যাগনিটিউডটা হবে অনেক কম কম্পেয়ার টু লাইন টু গ্রাউন্ড ফল্ট। সলিডলি গ্রাউন্ড ফল্টের তুলনায় এই গ্রাউন্ড ফল্টের ম্যাগনিটিউডটা হবে কম। এর যে মেইন যে রিজন সেটা হচ্ছে কোরের যে রেজিস্ট্যান্স এন্ড রিল্যাক্টেন্স সেটা অনেক বেশি থাকার কারণে এই কারেন্টের ম্যাগনিটিউডটা থাকবে কম। এটাও গ্রাউন্ড ফল্ট, আর লাইন টু গ্রাউন্ড ফল্ট এটাও গ্রাউন্ড ফল্ট। এটা সলিডলি গ্রাউন্ডেড, বাট এটা কোরের থ্রুতে যেহেতু গ্রাউন্ডেড, কোরের রেজিস্ট্যান্সটা এখানে অ্যাড হবে, যার ফলে এই কারেন্টের ম্যাগনিটিউডটা কম থাকে। ঠিক আছে, সো গ্রাউন্ড ফল্ট দুই ধরনের হয়, একটা হচ্ছে সলিডলি গ্রাউন্ডেড আর একটা হচ্ছে কোরের থ্রুতে গ্রাউন্ডেড। কোরের থ্রুতে যে গ্রাউন্ডেড এটাকে আমরা বলি হাই রেজিস্ট্যান্স গ্রাউন্ড ফল্ট, অর্থাৎ এক্ষেত্রে গ্রাউন্ড ফল্ট কারেন্টের ম্যাগনিটিউডটা কম থাকবে। সো এই ক্ষেত্রে আমাদের গ্রাউন্ড ফল্ট প্রোটেকশন দিতে হবে। আর এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কি ওভার ভোল্টেজ এন্ড আন্ডার ভোল্টেজ প্রবলেম, অর্থাৎ সাপ্লাই ভোল্টেজ যদি বেড়ে যায়, কোনো কারণে আমাদের সাপ্লাই ভোল্টেজ যদি বেড়ে যায়, আমাদের স্ট্যাটার ওয়াইন্ডিং এর যে রেজিস্ট্যান্স এন্ড রিল্যাক্টেন্স বা রিল্যাক্টেন্স সেটা তো ফিক্সড, এটা তো আর ভ্যারি করতেছে না। সো ভোল্টেজ যদি বেড়ে যায় তাহলে আমাদের কি হবে, কারেন্ট বেড়ে যাবে। যেহেতু রেজিস্ট্যান্স এন্ড রিল্যাক্টেন্সটা ফিক্সড স্ট্যাটার ওয়াইন্ডিং এ, সেক্ষেত্রে কিন্তু আমাদের কারেন্টটা বেড়ে গিয়ে আমাদের কিন্তু স্ট্যাটার ওয়াইন্ডিংটা ড্যামেজ হতে পারে। সো এটা একটা প্রবলেম হতে পারে ওভার ভোল্টেজ। আর আন্ডার ভোল্টেজের ক্ষেত্রে প্রবলেম হবে কেন? আন্ডার ভোল্টেজের ক্ষেত্রে আমাদের যেটা হতে পারে যে ভোল্টেজ যদি কমে যায়, ভোল্টেজ কমে গেলে আমাদের নর্মাল হিসাব মতে কারেন্ট কিন্তু কমার কথা। ঠিক আছে, যেহেতু আমাদের রেজিস্ট্যান্স এন্ড রিল্যাক্টেন্স কম, সো এই কারেন্ট কিন্তু কমার কথা। বাট আমাদের এই মোটরটা যদি একটা নির্দিষ্ট পরিমাণে লোডকে ড্রাইভ করে, ফর এক্সাম্পল এটা একটা 100 কিলোওয়াট লোডকে ড্রাইভ করতেছে কন্টিনিউয়াসলি, এখন 100 কিলোওয়াট লোডকে যদি সে ড্রাইভ করতে চায়, তাহলে ভোল্টেজ যদি ফল করে, সেম অ্যামাউন্টের লোডকে যদি তার ড্রাইভ করতে হয়, তখন কিন্তু সে সিস্টেম থেকে বেশি কারেন্ট ড্র করবে। যেহেতু ভোল্টেজ কমে গেছে, পাওয়ারটা যদি আমাদের ফিক্সড রাখতে হয়, অর্থাৎ আমাদের রোটর শ্যাফটে যদি পাওয়ারটাকে ফিক্সড রাখতে হয়, তাহলে সে কিন্তু সিস্টেম থেকে বেশি পাওয়ার ড্র করবে। সিস্টেম থেকে বেশি পাওয়ার ড্র করবে মানে কি, সিস্টেম থেকে বেশি কারেন্ট ড্র করবে, অর্থাৎ ভোল্টেজ যেহেতু ফিক্সড রাখতে হয়, ভোল্টেজ কমে গেছে, সো কারেন্ট কিন্তু সে বেশি ড্র করবে। সো আন্ডার ভোল্টেজের ক্ষেত্রেও কিন্তু আমাদের স্ট্যাটার ওয়াইন্ডিং ড্যামেজ হয়ে যেতে পারে। সো এটাও একটা প্রবলেম। সো এই প্রবলেমটাকে ফিক্স করার জন্য আমরা ওভার এন্ড আন্ডার ভোল্টেজ প্রোটেকশন দিয়ে থাকি। সো ওভার এন্ড আন্ডার ভোল্টেজ প্রোটেকশনের জন্য আমাদের কি লাগবে, ওভার এন্ড আন্ডার ভোল্টেজ রিলে লাগবে, যে রিলের মাধ্যমে আমরা প্রোটেকশন দিব। সো সে সেন্স করবে কি, সে সেন্স করবে হচ্ছে ভোল্টেজ, তার মানে এটা পিটির কানেকশন থাকতে হবে। সো পিটির মাধ্যমে আমরা ভোল্টেজ সেন্স করে বুঝবো যে সিস্টেমে ওভার ভোল্টেজ এন্ড আন্ডার ভোল্টেজ হচ্ছে কিনা। সো সেই তার উপরে বেস করে আমাদের সার্কিট ব্রেকারকে সিগন্যাল দিতে হবে। আর ফেজ ফল্ট, গ্রাউন্ড ফল্ট, ওভারলোডিং এগুলো সব সিটি থেকে কানেকশন আসবে, কারণ এখানে আমাদের কারেন্টের ম্যাগনিটিউডটা বেড়ে যাচ্ছে। সো সিটি থেকে কানেকশন আমাদের রিলেতে আসবে এবং রিলে থেকে যাবে সার্কিট ব্রেকারে। এরপরে আমাদের ফ্রিকোয়েন্সি যদি ফল করে, সেক্ষেত্রে আমরা আন্ডার ফ্রিকোয়েন্সি প্রোটেকশন দিতে হবে, কারণ ফ্রিকোয়েন্সির সাথে সরাসরি কিন্তু আমাদের রোটরের স্পিডটা, রোটরের স্পিডের রিলেশন কিন্তু সরাসরি তার ফ্রিকোয়েন্সির সাথে, কারণ NS ইকুয়াল টু আমরা জানি কি 120f/p। ঠিক আছে, 120f/p, তার মানে ফ্রিকোয়েন্সি যদি বাড়ে বা কমে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সিনক্রোনাস স্পিড কিন্তু বা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের স্পিডও কিন্তু ভ্যারি করবে। সো যদি ভ্যারি করে তাহলে আমাদের রোটর স্পিডও কিন্তু ভ্যারি করবে। ঠিক আছে, সো ফ্রিকোয়েন্সি আন্ডার ফ্রিকোয়েন্সি আমাদের প্রোটেকশন দিতে হবে, অর্থাৎ সিস্টেম ফ্রিকোয়েন্সি যদি কমে যায় সেক্ষেত্রে আমাদের আন্ডার ফ্রিকোয়েন্সি প্রোটেকশন দিতে হবে। লস অফ লোড, লস অফ লোড মানে হচ্ছে লোড যদি হঠাৎ করে আমি রিজেক্ট করে ফেলি, এই মোটরের শ্যাফটে তো একটা নির্দিষ্ট পরিমাণ লোড সবসময় কানেক্টেড থাকবে। সো হঠাৎ করে যদি আমি মোটরের লোড সরাই দিলে কি হবে, আমাদের ছিল লোড অনেক বেশি, ফর এক্সাম্পল 100 কিলোওয়াট লোড ছিল মোটরের শ্যাফটে, এখন আমি হঠাৎ করে 10 কিলোওয়াট লোড আমি এখানে 10 কিলোওয়াট লোড চলে আসতেছে, অর্থাৎ আমি 90 কিলোওয়াট লোড রিজেক্ট করতেছি কোনো কারণে। সেক্ষেত্রে কিন্তু রোটরটা কিন্তু হঠাৎ করে আমাদের রোটরের স্পিড কিন্তু বেড়ে যেতে চেষ্টা করবে। ঠিক আছে, সো যেটাকে আমরা বলতেছি লস অফ লোড প্রোটেকশন। সো সেক্ষেত্রেও কিন্তু আমাদের রোটর স্পিড বেড়ে যেতে পারে, সে বেড়ে যাতে না যায় সেই জন্য কিন্তু আমাদের প্রোটেকশন দিতে হবে। এরপরে হচ্ছে জগিং এন্ড জ্যামিং। আমাদের রোটরটা যদি লক হয়ে যায়, এখন লক হবে কেন, লক হওয়ার কারণ হচ্ছে আমাদের রোটরের শ্যাফটে যদি অনেক বেশি লোড চাপাই,
তাহলে আমাদের রোটরটা কিন্তু লকড হয়ে যাওয়ার একটা পসিবিলিটিস থাকে। অথবা আমাদের এই যে রোটরটা দেখতে পাচ্ছ, এই রোটরটা কিন্তু একটা বিয়ারিং এর এর চারপাশে কিন্তু বিয়ারিং থাকে, বল বিয়ারিং থাকে। সো বল বিয়ারিংটা যদি জ্যাম হয়ে যায় তাহলে কিন্তু আমাদের রোটরটা কি হয়ে যাবে, লকড হয়ে যাবে। আর রোটর যদি লক হয়ে যায় এনআর ইকুয়াল টু 0 হয়ে যাবে, অর্থাৎ রোটর স্পিড 0 হয়ে যাবে। আর রোটর স্পিড যদি 0 হয়ে যায়, স্লিপ ইকুয়াল টু এনএস মাইনাস এনআর ডিভাইডেড বাই এনএস, তখন স্লিপের ভ্যালু হয়ে যাবে 1। তার মানে রোটরের ভিতরে আমাদের ইনডিউসড ভোল্টেজ ইকুয়াল টু এস ইন্টু E2, তার মানে রোটরের ভিতরে ভোল্টেজের ভ্যালু কিন্তু সবচেয়ে বেশি হবে। সো রোটরের ভিতরে ওভার কারেন্ট ফ্লো করবে, যার ফলে আমাদের রোটরটা ড্যামেজ হয়ে যাওয়ার একটা পসিবিলিটিস থাকবে। ঠিক আছে, সো এখানে আমাদের রোটরটা জ্যাম ড্যামেজ হবে। সো জগিং এন্ড জ্যামিং প্রোটেকশন আমাদের দিতে হবে। আচ্ছা, এই যে আমাদের যে প্রবলেম গুলা বললাম, এই প্রবলেম গুলোর মধ্যে যদি কারো কোনো কনফিউশন বা কোশ্চেন থাকে জিজ্ঞেস করো। হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার। কারো কোনো কোশ্চেন বা প্রবলেম থাকলে জিজ্ঞেস করো। স্যার নাই। আচ্ছা, এখন এখানে খেয়াল করে দেখো, এখানে তো মোটরের আমরা অ্যাকচুয়াল ফিগারটা আমরা দেখালাম। এখানে এই অ্যাকচুয়াল ফিগার থেকে আমরা কিভাবে তার ইকুইভ্যালেন্ট সার্কিটটা প্লট করতে পারি, সেই প্লট বা ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করতে পারি, সেই ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা দেখাবো। সো আমাদের এখানে যেটা বললাম যে এখানে দুইটা পোর্শন, একটা কি স্ট্যাটর পোর্শন আর একটা হচ্ছে রোটর পোর্শন। সো আমরা স্ট্যাটর সাইড থেকে যদি কনসিডার করি তাহলে মোটরের যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা দেখতে পাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি এখানে এটা হচ্ছে কি আমাদের স্ট্যাটর রেজিস্ট্যান্স এন্ড রিঅ্যাকট্যান্স, এটা হচ্ছে স্ট্যাটর রিঅ্যাকট্যান্স X1, এটা হচ্ছে স্ট্যাটর রেজিস্ট্যান্স। তারপরে কি থাকবে, স্ট্যাটরটা কার সাথে কার উপরে পেঁচানো থাকে, স্ট্যাটরের একটা কোর থাকে। সো এটা হচ্ছে কি কোরের রেজিস্ট্যান্স এন্ড রিঅ্যাকট্যান্স RE এন্ড XM। আর এর পাশে যেটা সেটা হচ্ছে গিয়ে আমাদের রোটর রেজিস্ট্যান্স এন্ড রিঅ্যাকট্যান্স। ঠিক আছে, যেহেতু আমরা এটা কোথা থেকে দেখতেছি, স্ট্যাটর সাইড থেকে দেখতেছি। সো স্ট্যাটর সাইড থেকে যদি দেখি তাহলে আমাদের প্রথমে আসতেছে রোটর রেজিস্ট্যান্স, স্ট্যাটর রেজিস্ট্যান্স এন্ড রিঅ্যাকট্যান্স, তারপর আসতেছে কোর রেজিস্ট্যান্স এন্ড রিঅ্যাকট্যান্স, এরপরে আসতেছে যেটা সেটা হচ্ছে রোটর রেজিস্ট্যান্স এন্ড রিঅ্যাকট্যান্স, এরপরে রোটরের শ্যাফটে যে লোডটা চাপাচ্ছি আমরা সেই লোড রেজিস্ট্যান্স। সো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে লোড রেজিস্ট্যান্স ইকুয়াল টু হচ্ছে R2 ইনটু এই ইকুইভ্যালেন্ট সার্কিট তোমরা আগে করে আসছো, এই জন্য ইকুইভ্যালেন্ট সার্কিটটা কিভাবে ড্র করা হয়েছে সেটা আমরা দেখালাম না, জাস্ট ইকুইভ্যালেন্ট সার্কিটটা নিয়ে আমরা অ্যানালাইসিস করব। ইকুইভ্যালেন্ট সার্কিটটা তোমরা মনে হয় 2 তে করে দেখে আসছো। সো এই RL প্রাইম যেটা বা লোড রেজিস্ট্যান্স শ্যাফটে, সেটা ইকুয়াল টু হচ্ছে গিয়ে R2 ইনটু 1 মাইনাস S ডিভাইডেড বাই S, where S ইকুয়াল টু স্লিপ, আর স্লিপ ইকুয়াল টু কি NS বা সিনক্রোনাস স্পিড মাইনাস রোটর স্পিড ডিভাইডেড বাই NS। স্লিপের ভ্যালুটা হচ্ছে এটা। সো ইনিশিয়ালি আমাদের এনআর কত, ইনিশিয়ালি স্টার্টিং পিরিয়ডে আমাদের রোটর স্পিড 0, তার মানে আমাদের স্লিপ হচ্ছে 1, কারণ রোটর স্পিড যদি 0 হয় NS বাই NS ইকুয়াল টু 1 হবে। আর S ইকুয়াল টু যদি 1 হয় তাহলে কিন্তু আমাদের লোড রেজিস্ট্যান্সটা শর্ট হয়ে যায়, কারণ R2 ভ্যালু R2 ইনটু 1 মাইনাস 1 ইকুয়াল টু 0 হয়ে যায়, তার মানে এই পোরশনটা 0 হয়ে যায়, তার মানে এই পোরশনটা আমাদের শর্ট সার্কিট হয়ে যায়। ঠিক আছে, সো এটা শর্ট। সো এই জন্য আমাদের ইনিশিয়ালি যেহেতু এটা লোডটা শর্ট হিসেবে দেখতেছে, এ কারণে আমাদের কারেন্টের ম্যাগনিটিউডটা কিন্তু ইনিশিয়াল পিরিয়ডে অনেক বেশি হাই থাকে। এখন স্লিপটা যত কমতে থাকে, স্লিপ কমবে কেন, কারণ আমাদের এনআর যত বাড়তে থাকবে, রোটর স্পিড যত বাড়তে থাকবে, স্লিপ তত কমতে থাকবে। আর স্লিপ যত কমতে থাকবে তত আমাদের আরএল এর ভ্যালু বাড়তে থাকবে, আর আরএল এর ভ্যালু যত বাড়তে থাকবে তত কারেন্টের ম্যাগনিটিউড কমতে থাকবে। ঠিক আছে, সো এজন্য আমাদের তিনটা পিরিয়ড আমরা দেখি, একটা সাবট্রানজিয়েন্ট পিরিয়ড, একটা হচ্ছে ট্রানজিয়েন্ট পিরিয়ড, আর একটা হচ্ছে স্টেডি স্টেট পিরিয়ড। অর্থাৎ স্টেডি স্টেট পিরিয়ডে কারেন্টের ম্যাগনিটিউডটা থাকে সবচেয়ে কম, কিন্তু যখন ইনিশিয়ালি মোটরটাকে যখন আমরা স্টার্ট করি, এই রেজিস্ট্যান্সটা যেহেতু 0, কেন 0 সেটা বললাম, স্লিপ ইকুয়াল টু 1 থাকার কারণে এই রেজিস্ট্যান্সটা বা লোড রেজিস্ট্যান্সটা 0 হওয়ার কারণে ইনিশিয়ালি সেই কারেন্টটা কিন্তু অনেক হাই। তারপরে যখন আমাদের এনারটা বিল্ড আপ করতে থাকে, ধীরে ধীরে কিন্তু আমাদের কারেন্টের ম্যাগনিটিউডটা কমতে থাকে। সো এই কারেন্টটা আমাদের কমতে কমতে কত হয়ে যাবে, যদি আমাদের NS ইকুয়াল টু যদি NR হয়ে যায়,
ঠিক আছে, সিনক্রোনাস স্পিডে যদি রোটর স্পিডের সমান হয়ে যায় তাহলে কিন্তু আমাদের স্লিপ ইকুয়াল টু কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। ঠিক আছে, স্লিপ যদি 0 হয়ে যায় তাহলে আমাদের 1/0, এখানে স্লিপ যদি 0 হয়ে যায় তাহলে এটা কিন্তু ইনফাইনাইট হয়ে যাবে। সো আমাদের ইনফাইনাইট হয়ে যাওয়া মানে কি, এটা ওপেন সার্কিট। ওপেন সার্কিট যদি হয়ে যায় তাহলে কিন্তু রোটর সাইডে কোনো কারেন্ট ফ্লো করবে না। ঠিক আছে, আর রোটর যে ভোল্টেজটা, এই রোটর ভোল্টেজটা কিন্তু ডিরেক্টলি প্রপোর্শনাল টু এস ইনটু E2। অর্থাৎ এসটা কি, এসটা হচ্ছে স্লিপ আর E2টা হচ্ছে ইনডিউস ভোল্টেজ ইন দ্য রোটর সাইড। সো স্লিপ যদি 0 হয়ে যায়, স্লিপ 0 হবে কখন, যেটা বললাম NS ইকুয়াল টু NR যখন হবে তখন স্লিপের ভ্যালুটা 0 হয়ে যাবে, তাহলে রোটর ভোল্টেজও 0 হয়ে যাবে। আর রোটর ভোল্টেজ যদি 0 হয়ে যায় তাহলেও কিন্তু কোনো কারেন্ট ফ্লো করবে না। এখান থেকেও দেখা যায় যে স্লিপ ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে এটা ইনফাইনাইট হয়ে যাবে, তার মানে এটা ওপেন সার্কিটের মতন বিহেভ করবে, তার মানে এই সাইড দিয়ে কোনো কারেন্ট পাস করবে না। তার মানে আমাদের রোটরের স্পিডটা তখন কি হবে, রোটরের স্পিডটা ফল করা শুরু করবে, কারণ আমাদের যেহেতু টর্কটা বিল্ড আপ করতেছে, টর্ক ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ভি স্কোয়ার, অর্থাৎ রোটর যে ভোল্টেজ, এই ভোল্টেজের উপরে ভোল্টেজের স্কোয়ার হারে আমাদের টর্কটা বাড়তে থাকে। সো টর্ক ইজ প্রপোর্শনাল টু যেহেতু ভি স্কোয়ার, সো ভি যদি 0 হয় তাহলে টর্কটাও প্রডিউস হয়ে যাবে 0। এখন আমাদের যেহেতু আমাদের টর্ক থাকবে না, তার মানে আমাদের কি হবে, এনআরটা কমতে থাকবে। সো এনআর যদি কমতে থাকে তাহলে কিন্তু আবার আমাদের রিলেটিভ স্পিড বাড়তে থাকবে। ঠিক আছে, NS মাইনাস NR চলে আসবে। সো সেক্ষেত্রে কিন্তু আমাদের আবার এখানে কিন্তু কারেন্ট ফ্লো করা শুরু করবে। ঠিক আছে, খুবই স্মল অ্যামাউন্টে কারেন্ট ফ্লো করা শুরু করবে। সো মোটরটাকে একটা কন্টিনিউয়াস রোটেশনে রোটেট করার জন্য সবসময় কিন্তু NS এর ভ্যালুটা NR এর থেকে একটু বেশি হতে হয়। এটা তোমরা জানো যে NR এর থেকে NS এর ভ্যালু যদি বেশি না হয় তাহলে কিন্তু আমাদের এটা কন্টিনিউয়াস রোটেশনে রোটেট করবে না। ঠিক আছে, এনআরটা সবসময় একটু কম থাকতে হয়। যদি NS ইকুয়াল টু NR হয়ে যায় তাহলে কিন্তু আমাদের কোনো টর্ক বিল্ড আপ করবে না। সো ডিউ টু দিস মোটর ড্রস হাই কারেন্ট ডিউরিং স্টার্টিং পিরিয়ডে কেন হাই কারেন্ট ড্র করে সেটা বললাম, যে যখন S ইকুয়াল টু যখন আমাদের 1 হবে তখন কিন্তু আমাদের এটা শর্ট সার্কিটের মতো বিহেভ করবে, সেজন্য সে অনেক বেশি কারেন্ট সে ড্র করবে। নাও মোটর কারেন্ট ইজ প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ। ঠিক আছে, এখন এই যে মোটর কারেন্ট, এই যে কারেন্টটা এখান থেকে যে ইনিশিয়াল পিরিয়ডে যে কারেন্টটা আমাদের যাচ্ছে, এই কারেন্টের ভ্যালুটা কত, রোটরের ভিতরে কারেন্টের ভ্যালুটা কত, সেটা যদি আমরা ক্যালকুলেট করতে হয় তাহলে এই ভোল্টেজ ডিভাইডেড বাই রোটর রেজিস্ট্যান্স এন্ড রিল্যাকটেন্স। সো এই ইনিশিয়ালি আমাদের ভোল্টেজের ভ্যালুটা এই E2টা কোত্থেকে আসতেছে, E2টা হচ্ছে ইনডিউসড ভোল্টেজ। এটা কোথা থেকে আসতেছে, এটা আসতেছে আমাদের ইন্ডাকশন প্রসেসে, অর্থাৎ আমরা যে সিস্টেম ভোল্টেজটা দিচ্ছি আমরা স্ট্যাটরে, সেই ভোল্টেজ থেকে ইন্ডাকশন প্রসেসে আমাদের কিন্তু রোটরের মধ্যে একটা EMF ইনডিউসড হচ্ছে। সো এই ভোল্টেজটাকে যদি আমরা কমাই, এই ভোল্টেজটাকে কমালে আমাদের ইনডিউস ভোল্টেজের পরিমাণও কমবে, তাহলে আমাদের এই কারেন্টটাও কমবে। সো স্টার্টিং পিরিয়ডে কারেন্টটাকে কমানোর জন্য আমরা কি করব, সিস্টেম ভোল্টেজটাকে কমাবো। সিস্টেম ভোল্টেজ কমালে ইনডিউস ভোল্টেজ কমবে, আর ইনডিউস ভোল্টেজ কমালে আমাদের এই রোটরের ভিতরে কারেন্টটার ভ্যালুটাও কমবে। সো নাও মোটর কারেন্ট ইজ যেহেতু ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাই ভোল্টেজ, সো ইফ রিডিউসড ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড মোটর ড্রস লেস কারেন্ট। সো আমাদের যদি কম ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে মোটরে স্টার্টিং পিরিয়ডে কারেন্টটা রিডিউস হবে। সো স্টার্টিং পিরিয়ডে কারেন্টটা রিডিউস করার দরকার হয় কেন, কারণ আমি যতবার মোটরকে স্টার্ট করব তত বেশি কারেন্ট কিন্তু মোটরের ভিতর দিয়ে যাবে। সো আই স্কয়ার লস বা ড্যামেজের পরিমাণ কিন্তু তত বেশি হতে থাকবে। সো এই ড্যামেজটা যাতে কম হয় সেজন্য আমরা কি করলাম, এস তো আর আমি কমাতে পারতেছি না, কারণ ইনিশিয়ালি আমাদের NR 0। সো এস এর ভ্যালুটা সরাসরি ডিরেক্টলি প্রপোর্শনাল টু NS এন্ড NR। সো এজন্য আমাদের কিন্তু কমানোর একটাই উপায়, সেটা হচ্ছে কি আমাদের ইনডিউস ভোল্টেজটাকে কমাতে হবে। সো ইনডিউস ভোল্টেজটাকে কিভাবে কমাবো, সিস্টেম ভোল্টেজটাকে কমাবো, তাহলে আমাদের ইনডিউস ভোল্টেজটা কমবে, সো রোটরের ভিতর দিয়ে কারেন্টটা ফ্লো করা কমে যাবে। সো সেটাই বলতেছি। Now motor current is যেহেতু directly proportional to the applied voltage, so if reduced voltage is applied, motor draws less amount of current. এটা কি বুঝতে পারছো? স্টার্টিং পিরিয়ডে কারেন্টটা কেন হাই থাকে এবং স্টার্টিং পিরিয়ডে কারেন্টটাকে কিভাবে রিডিউস করা হয়? জি স্যার। আচ্ছা, এই সার্কিট ডায়াগ্রামটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। কেন মোটরের স্টার্টিং পিরিয়ডে কারেন্টটা হাই থাকে, এই জিনিসটা কিন্তু কোশ্চেন আকারে আসে। স্টার্টিং পিরিয়ডে কারেন্টটাকে কিভাবে রিডিউস করা যায়, হাই কারেন্ট তো হলো, এখন এই কারেন্টটাকে কিভাবে রিডিউস করা যায় সেই জিনিসটাও তোমাদের এখান থেকে এক্সপ্লেইন করতে হবে। সো এখানে আমরা যেটা দেখলাম যে ভোল্টেজ যদি কমাই তাহলে ইনডিউস ভোল্টেজের পরিমাণও কমবে, সেক্ষেত্রে আমাদের কারেন্টের ম্যাগনিটিউডটাও কমবে।
আচ্ছা, প্রোটেকশন ডায়াগ্রাম ফর স্মল মোটর। এখন একটা স্মল মোটর বলতে আমরা কি বুঝতেছি, লেস দেন 1 মেগাওয়াট যে মোটরগুলো আছে এগুলোকে আমরা স্মল মোটর হিসেবে ধরি। সো এই 1 মেগাওয়াট মোটরের প্রোটেকশন ডায়াগ্রামটা একটু খেয়াল করো। এটা হচ্ছে গিয়ে বাস বার, আর এটা হচ্ছে গিয়ে মোটরটা, আর এটা হচ্ছে গিয়ে আমাদের এই লাইনে আমাদের প্রোটেকশনটা থাকবে। সো এই লাইনে প্রোটেকশনের মধ্যে এখানে কি থাকবে, সিটি থাকবে, এখানে দেখতে পাচ্ছ সিটি আছে, পিটি আছে, আবার এখানে আরো একটা সিটি আছে, আবার এখানে কি আছে, প্রত্যেকটা সিটি বা পিটি থেকে কানেকশন যাচ্ছে কোথায়, রিলেতে যাচ্ছে। ঠিক আছে, এগুলো সব রিলে, এখানে যে নাম্বার গুলো দেওয়া আছে এগুলো হচ্ছে রিলে নাম্বার। সো এই রিলে নাম্বার থেকে রিলে থেকে কোথায় যাচ্ছে, সব সব যাচ্ছে হচ্ছে সার্কিট ব্রেকারে। অর্থাৎ যে কোনো ফল্টই হোক না কেন এই রিলে সরাসরি আমাদের সার্কিট ব্রেকারকে সিগন্যাল দেবে। সো সার্কিট ব্রেকার ট্রিপ করলে আমাদের কারেন্ট ফ্লো করা, মোটরের ভিতরে কারেন্ট ফ্লো করা বন্ধ হয়ে যাবে। সো এখন এই যে রিলে নাম্বার গুলা, এই রিলে নাম্বার গুলা দিয়ে কি দ্বারা, রিলে নাম্বার দিয়ে আমরা কি বুঝি, নর্মালি আমাদের 50 যেটা সেটা হচ্ছে কি ইনস্ট্যান্টেনিয়াস ওভার কারেন্ট রিলে ফর ফেজ ফল্ট। অর্থাৎ আমাদের 50 যেটা সেটা হচ্ছে কি ইনস্ট্যান্টেনিয়াস রিলে। ইনস্ট্যান্টেনিয়াস রিলে মানে হচ্ছে ইনস্ট্যান্টলি সে অপারেট করবে কোন কন্ডিশনে, ডিউরিং ফেজ ফল্ট, অর্থাৎ ফেস টু ফেজ ফল্ট সে ডিটেক্ট করবে। এই 50টা ডিটেক্ট করবে ফেস টু ফেজ ফল্ট এবং এটা ইনস্ট্যান্টলি অপারেট করবে। এটা কি টাইপের রিলে, এটা একটা ওভার কারেন্ট রিলে। সো যেহেতু এটা ফেস টু ফেস ফল্ট, তার মানে আমাদের ফল্ট কারেন্টের ম্যাগনিটিউডটা যেহেতু হাই, সো এখানে আমাদের ইনস্ট্যান্টেনিয়াস প্রোটেকশন দিতে হবে। এরপরে যেটা সেটা হচ্ছে কি 50N। 50N-টাকে আমরা বলতেছি ইনস্ট্যান্টেনিয়াস আর্থ ফল্ট রিলে। ঠিক আছে, এটাও ওভার কারেন্ট রিলে, বাট এটা কি ডিটেক্ট করবে, অনলি আর্থ ফল্ট। এটা কিন্তু ফেজ ফল্ট ডিটেক্ট করবে না, এটা ডিটেক্ট করবে অনলি আর্থ ফল্ট। এবং আর্থ ফল্ট আমরা জানি যে দুই ধরনের হয়, একটা হচ্ছে হাই রেজিস্ট্যান্স আর্থ ফল্ট, আর একটা হচ্ছে লো রেজিস্ট্যান্স, বা আমাদের যে ফল্ট পাথে যদি কোনো রেজিস্ট্যান্স না থাকে, অর্থাৎ সলিডলি গ্রাউন্ডেড হয়। সো সলিডলি গ্রাউন্ডেড যদি হয় তখন আমরা দিই ইনস্ট্যান্টেনিয়াস প্রোটেকশন, আমরা দিই ইনস্ট্যান্টেনিয়াস প্রোটেকশন। সো এটা ইনস্ট্যান্টেনিয়াস আর্থ ফল্ট, কারণ সলিডলি গ্রাউন্ডেড হলে কারেন্টের ম্যাগনিটিউডটা অনেক বেশি হবে। সো তখন আমাদের ইনস্ট্যান্টেনিয়াস আর্থ ফল্ট প্রোটেকশন দিতে হবে। এটাও একটা ওভার কারেন্ট রিলে, বাট যেহেতু এটা আর্থ ফল্ট ডিটেক্ট করতেছে এই জন্য এটাকে আমরা বলতেছি আর্থ ফল্ট রিলে। সো দুই ধরনের রিলে কেন ইউজ করতেছি, একটা 50 একটা 50N। 50টা দিয়ে 50টা যদি অপারেট করে তখন আমরা বুঝবো যে আমাদের ফেজ ফল্ট, আর 50N যদি অপারেট করে তখন আমরা বুঝবো এটা আর্থ ফল্ট। সো আলাদা আলাদা ফল্ট কারেন্টকে আইডেন্টিফাই করার জন্য, এটা কি ফেজ ফল্ট হয়েছে নাকি এটা গ্রাউন্ড ফল্ট হয়েছে, সো এটা বোঝার জন্য আমাদের আলাদা আলাদা রিলে লাগবে। ঠিক আছে, সো এটা 50N দ্বারা রিপ্রেজেন্ট করতেছে আমাদের গ্রাউন্ড ফল্ট। 49টা কি, 49টা হচ্ছে থার্মাল ওভারলোড রিলে ফর ওভারলোড প্রোটেকশন। অর্থাৎ এটা একটা থার্মাল ওভারলোড রিলে। এটা কোন ধরনের প্রোটেকশন দেবে, ওভারলোড প্রোটেকশন। এটা কিন্তু শর্ট সার্কিট প্রোটেকশন না। ঠিক আছে, সো ওভারলোডিং এর কারণে আমরা এটা টাইম ডিলেইড অপারেশন হবে। যেহেতু থার্মাল ওভারলোড রিলে আমরা জানি যে টাইম ডিলেইড অপারেশন হয়, যেহেতু বায়োমেটালিক স্ট্রিপ ইনিশিয়ালি অপারেট করে না, এটা অপারেট করতে একটু সময়ের দরকার হয়। সো থার্মাল ওভারলোড রিলে দিয়ে দেবো আমরা ওভারলোড প্রোটেকশন। এরপরে আসছে হচ্ছে কি 46, যেটা হচ্ছে কি নেগেটিভ ফেজ সিকোয়েন্স প্রোটেকশন ডিউরিং আনব্যালেন্স কন্ডিশন। আনব্যালেন্স কন্ডিশন মানে কি, আমাদের যে সিস্টেমটা বা মোটরটা, এই মোটরটা কার সাথে কানেক্টেড, মেইন লাইনের সাথে কানেক্টেড। সো লাইনে তো তিনটা ফেজ আর ওয়াই বি। সো যখন ব্যালেন্স সিস্টেম তখন আর ওয়াই বি এই তিনটা ফেজের সাথে, তিনটা ফেজের ফেজ সিকোয়েন্স বা অ্যাঙ্গেল ডিফারেন্স হচ্ছে 120 ডিগ্রি, এবং তিনটার ম্যাগনিটিউড হচ্ছে সেম। আর ওয়াই বি এর তিনটার ম্যাগনিটিউড হচ্ছে সেম। বা যখন সিস্টেমটা আনব্যালেন্স হয়ে যাবে, অর্থাৎ আমাদের তিনটা ফেজ ভোল্টেজ যদি আনইকুয়াল হয়, সেক্ষেত্রে আমাদের যেটা হয় যে রোটরের ভিতরে একটা নেগেটিভ ফেজ সিকোয়েন্স কারেন্ট ফ্লো করে। ঠিক আছে, নেগেটিভ ফেজ সিকোয়েন্স কারেন্ট মানে কি, পজিটিভ সিকোয়েন্সের অপোজিট। পজিটিভ সিকোয়েন্সটা কি, পজিটিভ সিকোয়েন্সটা হচ্ছে ফেজ সিকোয়েন্সটা হচ্ছে পজিটিভ, অর্থাৎ এর পরে আসবে বি ফেজ, বি এর পরে আসবে সি ফেজ, এই সিকোয়েন্সটাকে আমরা বলি পজিটিভ সিকোয়েন্স। আর নেগেটিভ ফেজ সিকোয়েন্স মানে কি, এর উল্টাটা, অর্থাৎ পজিটিভ সিকোয়েন্সের উল্টাটা, অর্থাৎ এর পরে আগে আসতো বি, বি এর পরে আগে আসতো সি, এখন আসবে এর পরে নেগেটিভ সিকোয়েন্সের বেলায় এর পরে আসবে সি, সি এর পরে আসবে বি। তার মানে সিকোয়েন্সটা অপোজিট হয়ে যাবে। সো সিকোয়েন্স যদি অপোজিট হয়ে যায় তাহলে এনআর এর ভ্যালুটা কিন্তু, বা আমাদের যে রোটর স্পিড, এটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে, এনআরটা নেগেটিভ হয়ে যাবে। সো এনআর যদি নেগেটিভ হয়ে যায় তাহলে নেগেটিভ নেগেটিভ এটা প্লাস হয়ে যাবে, এনএস মাইনাস মাইনাস এনআর হয়ে যাবে। তার মানে কিন্তু স্লিপের ভ্যালু কিন্তু 2 হয়ে যাবে, স্লিপ ইকুয়াল টু তখন 2 হয়ে যাবে। কোন কন্ডিশনে, যখন আমাদের নেগেটিভ ফেজ সিকোয়েন্স কারেন্ট ফ্লো করবে। নেগেটিভ ফেজ সিকোয়েন্স কারেন্ট কখন ফ্লো করবে, ডিউরিং আনব্যালেন্স কন্ডিশন। সো আনব্যালেন্স কন্ডিশনের ক্ষেত্রে নেগেটিভ ফেজ সিকোয়েন্স কারেন্টের আসার কারণে এনআর এর ভ্যালুটা হয়ে যাবে মাইনাস এনআর, কারণ আগে ছিল পজিটিভ স্লিপ, আগে ছিল পজিটিভ সিকোয়েন্স কারেন্ট। সো পজিটিভ সিকোয়েন্স কারেন্টের জন্য এনআর ছিল, নেগেটিভ সিকোয়েন্সের কারেন্টের কারণে এনআর এর ভ্যালু হয়ে যাবে মাইনাস। সো স্লিপের ভ্যালু হয়ে যাবে
2। সো স্লিপের ভ্যালু যদি 2 হয়ে যায়, স্লিপের ভ্যালু 2 হয়ে যাবে কেন? কারণ এনআর হয়ে যাবে তখন -ns, ঠিক আছে, -ns হয়ে গেলে মাইনাস মাইনাস প্লাস ns হয়ে যাবে, সো 2ns হয়ে যাচ্ছে, সো ns ডিভাইডেড বাই ns ইকুয়াল টু 2 হয়ে যাবে। তার মানে আমাদের রোটরের যে ভোল্টেজটা হয়ে যাবে কিন্তু ডবল, কারণ রোটর ভোল্টেজ ইকুয়াল টু রোটরের ইনডিউসড ভোল্টেজের ইকুয়েশন হচ্ছে s ইনটু e2। সো s ইকুয়াল টু যেহেতু 2, তার মানে রোটরের ভোল্টেজ কিন্তু ডবল হয়ে যাবে। আর রোটরের ভোল্টেজ যদি ডবল হয়ে যায়, রোটরে কিন্তু এক্সেসিভ কারেন্ট তখন রোটরের ভিতরে ফ্লো করা শুরু করে দেবে। যেহেতু রোটর রেজিস্ট্যান্সটা ফিক্সড এন্ড রিল্যাকটেন্স ফিক্সড, সো রোটরের ভিতরে কিন্তু এক্সেসিভ কারেন্ট ফ্লো করবে, যেহেতু আমাদের রোটর ভোল্টেজটা ডবল হয়ে যাচ্ছে। সো নেগেটিভ ফেজ সিকোয়েন্সের কারেন্টে তাহলে কার প্রবলেম হচ্ছে? রোটরের প্রবলেম হচ্ছে, কারণ রোটরটা ওভারহিটেড হয়ে ড্যামেজ হয়ে যাচ্ছে, কারণ রোটরের মধ্যে ইনডিউসড ভোল্টেজের পরিমাণ ডবল হয়ে যাচ্ছে, তার ফলে আমাদের রোটরটা ড্যামেজ হবে। সো এই 46 যে রিলেটা, এটা হচ্ছে কি নেগেটিভ ফেজ সিকোয়েন্স কারেন্ট ডিটেক্ট করে। এই নেগেটিভ ফেজ সিকোয়েন্স কারেন্ট ডিটেক্ট করার জন্য আমাদের এই 46 রিলেটা লাগবে, এবং যখনই সে নেগেটিভ ফেজ সিকোয়েন্স কারেন্ট পাবে, সাথে সাথে সে এই সার্কিট ব্রেকারের ট্রিপ কয়েলকে এনার্জাইজ করবে। তার মানে এই নেগেটিভ ফেজ সিকোয়েন্স প্রোটেকশন আমাদের একটা দিতে হবে। 66 যেটা এখানে, যে 66 যেটা দেখতেছো নাম্বার, এই 66টা হচ্ছে রিস্টার্ট ইনহিবিট রিলে। এই রিস্টার্ট ইনহিবিট রিলে মানে হচ্ছে আমি যতবার মোটরকে স্টার্ট করব, ততবার যেহেতু আমাদের স্টার্টিং কারেন্টটা অনেক হাই থাকতেছে, ততবার মোটরটা ড্যামেজ হবে, ঠিক আছে। সো এখন একটা মোটর যদি রানিং কন্ডিশনে থাকে, অর্থাৎ আগে থেকে যদি সে রানিং কন্ডিশনে থাকে, তখন আমি মোটরটাকে ঘন্টায় 2 বারের বেশি স্টার্ট করতে পারি না, কারণ যত বেশি স্টার্ট করব তত বেশি ড্যামেজের পরিমাণ বেশি হবে। সো মোটরকে যদি রানিং কন্ডিশনে থাকে, তাহলে এটাকে আমরা 2 বারের বেশি স্টার্ট করতে পারবো না। আর যদি মোটরটা কোল্ড কন্ডিশনে থাকে, অর্থাৎ ইনিশিয়ালি যদি স্টপ কন্ডিশনে থাকে বা স্ট্যান্ড স্টিল পজিশনে থাকে, তাহলে মোটরটাকে আমি ঘন্টায় 3 বারের বেশি স্টার্ট করতে পারবো না, যদি করি ড্যামেজ হবে। সো এই জন্য এই রিস্টার্ট ইনহিবিট রিলের কাজটা হচ্ছে মোটরকে কতবার স্টার্ট করতেছি, ঘন্টায় কতবার স্টার্ট করতেছি সেটা মনিটর করা। যদি মোটরটা 2 বার স্টার্ট করা হয়, তাহলে যদি এটা রানিং কন্ডিশনে থাকে, 2 বারের বেশি সে স্টার্ট করতে দিবে না, তার মানে মোটরটাকে সে ব্লক করে রাখবে, ঠিক আছে। আর যখন আন্ডার হিটেড কন্ডিশনে থাকবে, তখন সে 3 বারের বেশি স্টার্ট করতে দিবে না, মোটরটাকে সে ব্লক করে রাখবে, অর্থাৎ স্টার্ট করতে দিবে না। আচ্ছা, 50L/R যেটা, সেটা হচ্ছে লক রোটর প্রোটেকশন। যেটা বললাম যে মোটরটা যদি লকড হয়ে যায়, সেটা লকটা হতে পারে দুইটা কারণে। একটা হচ্ছে বিয়ারিং জ্যামের কারণে হয়ে যেতে পারে, অথবা ওভারলোড এক্সেসিভ লোডের কারণে মোটরটা লকড হয়ে যেতে পারে। সো লকড হয়ে গেলেও কিন্তু আমাদের এনআর এর ভ্যালু 0 হয়ে যাবে, অর্থাৎ আমাদের মোটরটা কিন্তু তখন এনআর ইকুয়াল টু 0। এনআর ইকুয়াল টু 0 হলে স্লিপের ভ্যালু তখন হয়ে যাবে ns ডিভাইডেড বাই ns ইকুয়াল টু 1, আর স্লিপের ভ্যালু হয়ে যাবে 1। আর 1 যদি হয়ে যায়, তখন আমাদের ইনডিউসড ভোল্টেজের পরিমাণটা কিন্তু ম্যাক্সিমাম ইনডিউসড, রোটরের ম্যাক্সিমাম ভোল্টেজ কিন্তু ইনডিউসড হবে, যার ফলে রোটর কারেন্টটা কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। নেগেটিভ ফেজ সিকোয়েন্সের কারেন্টে আমাদের ডবল কারেন্ট হবে, বাট যখন লকড হয়ে যাবে তখন কিন্তু আমাদের তখনও কিন্তু আমাদের কারেন্টের ম্যাগনিটিউডটা বাড়বে, সেক্ষেত্রেও কিন্তু স্লিপের ভ্যালু 1 থাকবে। তো সেক্ষেত্রে আমাদের লক রোটর প্রোটেকশন দিতে হবে আলাদাভাবে। এই 50L/R যেটা, সেটাকে আমরা বলতেছি লক রোটর রিলে। সো আমাদের এই কারেন্টটাকে মনিটর করতে হবে, এই কারেন্টটা মনিটর করে আমাদের সার্কিট ব্রেকারকে সিগন্যাল দিতে হবে। আর 27 যেটা, সেটা হচ্ছে আন্ডার ভোল্টেজ প্রোটেকশন। এটা আন্ডার ভোল্টেজ প্রোটেকশনের জন্য, যেহেতু এটা ভোল্টেজ সেন্স করে অপারেট করতেছে, সেজন্য এখানে আমাদের পিটি লাগবে। এবং আমরা বললাম যে আন্ডার ভোল্টেজটা কেন আমাদের প্রবলেম, কারণ আমাদের মোটরের শ্যাফটে যদি একটা নির্দিষ্ট পরিমাণে লোড কানেক্টেড থাকে, সেই লোডটাকে যদি আমাদের ড্রাইভ করতে হয় ডিউরিং আন্ডার ভোল্টেজ কন্ডিশন, সেক্ষেত্রে কিন্তু সিস্টেম থেকে ড্র করবে সেম অ্যামাউন্টের পাওয়ারটাকে ডেলিভার করার জন্য। সো সেক্ষেত্রে আমাদের এই 27 যেটা, সেটা হচ্ছে কি আন্ডার ভোল্টেজ রিলে, অর্থাৎ এটা ডিটেক্ট করবে আন্ডার ভোল্টেজ কন্ডিশন। যেটা আমাদের কিভাবে ডিটেক্ট করবে? এই পিটি থ্রুতে আন্ডার ভোল্টেজ রিলেতে কানেকশন আসবে, আর এখান থেকে যাবে সার্কিট ব্রেকারের কানেকশন। আর লাস্ট যেটা, সেটা হচ্ছে কি 50G, সেটাকে আমরা বলতেছি সেনসিটিভ আর্ট ফল্ট রিলে ফর লো ফল্ট কারেন্ট। অর্থাৎ এটা হচ্ছে সেনসিটিভ আর্ট ফল্ট কারেন্ট, অর্থাৎ এটা হাই রেজিস্ট্যান্স গ্রাউন্ড ফল্ট। অর্থাৎ এটা যদি আমাদের কোরের থ্রুতে গ্রাউন্ডেড হয়ে যায়, তাহলে তো আমাদের কোরে রেজিস্ট্যান্স এন্ড রিল্যাক্টেন্স অ্যাড হবে, আর কোরে রেজিস্ট্যান্স এন্ড রিল্যাক্টেন্স বেশি থাকার কারণে আমাদের গ্রাউন্ড ফল্ট কারেন্টের ম্যাগনিটিউডটা কম হবে। এখন এই সিটি দিয়ে আমরা ওই কারেন্টটাকে মেজার করতে পারি না। কেন পারি না? কারণ এই সিটি রেশিওটা বেশি থাকে। সো বেশি রেশিও সিটি দিয়ে কারেন্টটাকে মেজার করতে গেলে কারেন্টের ম্যাগনিটিউডটা আরো কমে যাবে। এই জন্য আরেকটা সিটি আমরা অ্যাড করি, এই সিটিটা রেশিওটা কম, তার মানে রেশিও কম হওয়ার কারণে আমাদের এই কারেন্টটার ভ্যালুটা কিন্তু এই রিলেটাকে ভিতরে যে কারেন্টটা আসবে, সেই কারেন্টের ম্যাগনিটিউডটা একটু বেশি হবে। সো এই জন্য আমাদের এই সিটিটা, আরেকটা সিটি লাগে,
যে কারণে আমাদের এটা যেহেতু লো ফল কারেন্ট, এই লো ফল কারেন্টটাকে ডিটেক্ট করার জন্য আমাদের আরেকটা কম রেশিও সিটি লাগে, যে কারেন্টের মাধ্যমে আমরা এই 50G বা এই গ্রাউন্ড ফল্ট রিলেটাকে মাধ্যমে আমাদের সার্কিট ব্রেকারকে অপারেট করে। এই জন্য এটাকে আমরা বলতেছি সেন্সিটিভ আর্ট প্রোটেকশন, অর্থাৎ যে ক্ষেত্রে আমাদের আর্ট ফল কারেন্টের ম্যাগনিটিউডটা কম সেই কারেন্টটাকে আমরা বলতেছি হাই রেজিস্ট্যান্স গ্রাউন্ড ফল্ট অথবা সেন্সিটিভ আর্ট ফল্ট। এটা কি বুঝতে পারছো? এখানে যে রিলে গুলো আছে, রিলে গুলোর ফাংশন গুলো কি বুঝতে পারছো, যে কি কি ধরনের প্রোটেকশন দেওয়া হয় এবং কেন দেওয়া হয়? জি স্যার। আচ্ছা, মোটরটা যদি আরো বেশি লার্জ হয়, অর্থাৎ মোটরের রেটিংসটা যদি 1 মেগাওয়াটের উপরে হয়, সেক্ষেত্রে আমাদের আগের যে প্রোটেকশন গুলো আছে সেই প্রোটেকশন গুলো তো দিতে হবেই। অ্যাডিশনাল যে প্রোটেকশনটা দিতে হবে সেটা হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়াল প্রোটেকশন, ডিফারেন্সিয়াল রিলে। সো ডিফারেন্সিয়াল রিলের জন্য আমরা জানি এর দুই পাশে দুইটা, অর্থাৎ মোটরের দুই পাশে দুইটা সিটি কানেক্ট করতে হবে এবং সিটি থেকে যাবে হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়াল রিলেতে কানেকশন, ঠিক আছে? সো এবং ডিফারেন্সিয়াল রিলে থেকে আউটপুট যাবে হচ্ছে সার্কিট ব্রেকার। সো ডিফারেন্সিয়াল রিলে কেন লাগবে এক্সট্রা? কারণ হচ্ছে মোটরের ভিতরে ফল্ট হয়েছে নাকি বাইরে ফল্ট হয়েছে সেটা ডিটেক্ট করার জন্য, ইন্টারনাল না এক্সটার্নাল ফল্ট সেটা ডিটেক্ট করার জন্য আমাদের ডিফারেন্সিয়াল রিলে অ্যাডিশনাল পুট করতে হবে। যেটা স্মল মোটর অথবা যেসব মোটরের রেটিংসটা লেস দ্যান 1 মেগাওয়াট সেক্ষেত্রে আমরা ডিফারেন্সিয়াল রিলে ইউজ করি না, বাট এটা রেটিংসটা যদি 1 মেগাওয়াটের উপরে হয় সেক্ষেত্রে তার এক্সপেন্সটা অনেক বেশি থাকবে, কস্টিংটা অনেক বেশি হবে। সো এই জন্য আমাদের কি করতে হবে, অ্যাডিশনাল ডিফারেন্সিয়াল রিলে অ্যাড করতে হবে, যার ফলে আমরা স্পেসিফিক্যালি ডিটেক্ট করতে পারি ফল্টটা ইন্টারনাল না এক্সটার্নাল। সো এই জন্য অ্যাডিশনাল আমাদের 87M, যেটা 87M দ্বারা আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে ডিফারেন্সিয়াল রিলে। এই রিলের নাম্বার গুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কারণ এই রিলে কিন্তু তোমাদের থার্মাল ওভারলোড রিলে হিসেবে তোমাদের কিন্তু এখন আর বলবে না, তোমাদের যখন ইন্ডাস্ট্রিতে যাবা তখন এই নাম্বার গুলো দেখি তোমাদের বুঝতে হবে যে এটা কি টাইপের রিলে। সো 50 যদি থাকে তখন এটা বুঝতে হবে এটা ইনস্ট্যান্টিনিয়াস ওভার কারেন্ট রিলে, 66 হলে এটাকে আমরা বুঝবো যে রিস্টার্ট ইনহিবিট রিলে, 87M হলে বুঝবো আমরা ডিফারেন্সিয়াল রিলে। সো এই নাম্বার গুলো দেখে কিন্তু তোমাদের আইডেন্টিফাই করতে হবে এটা কি কোন ধরনের রিলে। সো এটা হচ্ছে মোটর প্রোটেকশনের যে কমপ্লিট সার্কিট ডায়াগ্রাম। এই সার্কিট ডায়াগ্রামের মাধ্যমে আমরা কি কি ধরনের প্রোটেকশন দেই সেই জিনিসগুলো আমরা এখানে এক্সপ্লেইন করলাম। তো এই পর্যন্ত যদি কারো কোনো কনফিউশন বা কোশ্চেন থাকে জিজ্ঞেস করো। আচ্ছা, যদি না থাকে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আচ্ছা, এখন দুইটা ইন্টারেস্টিং ক্যারেক্টারিস্টিক্স কার্ভ এবং খুবই ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আমরা দেখবো। একটাকে আমরা বলতেছি টর্ক ভার্সেস স্পিড ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, আর আরেকটা হচ্ছে কারেন্ট ভার্সেস স্পিড ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। এখানে খেয়াল করে দেখো, এই পাশে হচ্ছে কি পার্সেন্টেজ অফ ফুল লোড টর্ক, ঠিক আছে, পার্সেন্টেজ অফ ফুল লোড টর্ক। আর এই পাশে হচ্ছে কি রোটর স্পিড ইন টার্মস অফ পার্সেন্টেজ অফ সিনক্রোনাস স্পিড, ঠিক আছে। সো এই পাশে ওয়াই এক্স এক্সিস হচ্ছে কি রোটর স্পিড ইন টার্মস অফ সিনক্রোনাস স্পিড, ঠিক আছে, পার্সেন্টেজ অফ সিনক্রোনাস স্পিড। আর এই পাশে হচ্ছে ফুল লোড টর্ক। এখানে আমাদের তিনটা কার্ভ আছে। একটা হচ্ছে কি আমাদের টর্ক at the rate of 100% ভোল্টেজ, অর্থাৎ যখন আমি 100% ভোল্টেজ অর্থাৎ স্ট্যাটর টার্মিনালে যখন আমরা 100% ভোল্টেজ অ্যাপ্লাই করব তখন টর্কের পরিমাণ কত হবে। আর আরেকটা হচ্ছে যখন আমরা 80% ভোল্টেজ অ্যাপ্লাই করব, এই রেড কার্ভটা হচ্ছে 80% ভোল্টেজ যখন অ্যাপ্লাই করব তখন টর্কের ভ্যালুটা কত হবে। আর এর লাস্টেরটা যেটা সেটা হচ্ছে কি লোড টর্ক, অর্থাৎ আমাদের লোডে বা শ্যাফটে, আমাদের মোটরের যে শ্যাফটে কি পরিমাণে লোড আছে সেটা। সো এটা ইম্পর্টেন্ট কেন, কারণ এখানে খেয়াল করে দেখো, যদি আমরা 100% ভোল্টেজ অ্যাপ্লাই করি অর্থাৎ মোটরের টার্মিনালে স্ট্যাটরে যদি ফুল ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে টর্কের পরিমাণ কত আসতেছে, অ্যাপ্রক্সিমেটলি 80%। এখান থেকে দেখতে পাচ্ছ যে স্টার্টিং অবস্থায় সে কতটুকু টর্ক প্রডিউস করতেছে, 80% টর্ক প্রডিউস করতেছে। আচ্ছা, সেম ক্ষেত্রে আমাদের যখন 80% ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করব, যদি আমরা ভোল্টেজটাকে কমাই, কেন কমাচ্ছি সেটা আমরা বললাম, যে একটু আগে বললাম যে রিডিউস ভোল্টেজে স্টার্ট করলে মোটরের স্টার্টিং পিরিয়ডে কারেন্টটা কম হয়। সো এই জন্য আমরা ভোল্টেজটাকে কমাই। এখন কমালে আমরা যদি 80% ভোল্টেজ দেই তাহলে দেখতে পাচ্ছি কি আমাদের টর্কের পরিমাণ কত আসতেছে, অ্যাপ্রক্সিমেটলি 51% এর মতো, ঠিক আছে। স্টার্টিং পিরিয়ডে টর্কের পরিমাণ হচ্ছে 51%। আচ্ছা, সো এই দুইটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভের ক্ষেত্রে খেয়াল করে দেখো, স্টার্টিং পিরিয়ডে কিন্তু টর্কটা কিন্তু এখানে 80% আসতেছে, আর 80% ভোল্টেজ যদি অ্যাপ্লাই করি তাহলে অ্যাপ্রক্সিমেটলি 51% আসতেছে। আর যখন এটা রোটর স্পিডটা যখন সিনক্রোনাস স্পিডের সমান হবে অর্থাৎ 100% হবে
তখন আমাদের কি হয়ে যাবে, স্লিপ কিন্তু NS ইকুয়াল টু NR হয়ে যাবে, তার মানে স্লিপ 0 হয়ে যাবে। আর স্লিপ যদি 0 হয়ে যায়, রোটরের মধ্যে কোনো ইনডিউস ভোল্টেজের পরিমাণও 0 হয়ে যাবে। তার মানে টর্কটা যেহেতু ডিরেক্টলি প্রপোর্শনাল ভি স্কোয়ারের সাথে, যে টর্ক ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু যেহেতু ভি স্কোয়ার, সো রোটর ভোল্টেজ যদি 0 হয়ে যায়, টর্কটাও কিন্তু আমাদের 0 হয়ে যাবে। অর্থাৎ NS যখন NR এর সমান হয়ে যাবে, তখন আমাদের রোটরের মধ্যে কোনো ভোল্টেজ ইনডিউসড হবে না। আর রোটরের মধ্যে যদি কোনো ভোল্টেজ ইনডিউস না হয়, তাহলে কিন্তু টর্ক ফল করা শুরু করবে। কেন ফল করা শুরু করবে? যেহেতু টর্ক ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু রোটর ভোল্টেজ, তার মানে ভোল্টেজ ফল করলে টর্ক কিন্তু 0 হয়ে যাবে। তার মানে আমাদের সবসময় টর্কটাকে রাখতে হবে কত? 100% এর কম, একটু কম রাখতে হয়, যাতে করে মোটরটা সবসময় রানিং কন্ডিশনে থাকতে পারে, বা সাফিসিয়েন্ট টর্ক যেন আমাদের শ্যাফটে সবসময় থাকে। আচ্ছা, আর এটা হচ্ছে কি আমাদের লোড টর্ক, অর্থাৎ মোটরের যে শ্যাফট, এই শ্যাফটে কি পরিমাণে লোড আছে। সো এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা মোটরের শ্যাফটে আমাদের এখানে অ্যাপ্রক্সিমেটলি, ধরো এখানে এটা একটা লোড টর্ক কার্ভ, এখানে দেখতে পাচ্ছি আমরা যে অ্যাপ্রক্সিমেটলি 5% টর্ক হইলেই 5% টর্ক লাগতেছে আমাদের মোটরটাকে স্টার্ট করতে। এখানে এতটুকু হচ্ছে টর্ক, এটা হচ্ছে লোড টর্ক, যেটাকে আমরা বলতেছি যে কি পরিমাণে লোড আমাদের মোটরের শ্যাফটের মধ্যে আছে। সো এখন আমাদের এই মোটরে কত পার্সেন্ট ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করলে আমরা এই লোডটাকে ড্রাইভ করতে পারবো, সেটাই হচ্ছে গিয়ে কোশ্চেন। কত পার্সেন্ট ভোল্টেজ টর্ক লাগতেছে? 5%, কারণ 5% এর উপরে যদি যায়, তাহলে কিন্তু মোটরটাকে আমরা স্টার্ট করতে পারবো। কিন্তু আমরা যদি ভোল্টেজটাকে অনেক কমাই, তাহলে কিন্তু আমরা এই লোড টর্কের থেকে যদি নিচে চলে আসে আমাদের এই স্টার্টিং টর্কটা, তাহলে কিন্তু মোটরটাকে আমরা স্টার্ট করতে পারবো না। এই জন্য আমাদের এই লোড টর্কটা ইম্পর্টেন্ট, অর্থাৎ লোডের শ্যাফটে কি পরিমাণে লোড আছে বা কি পরিমাণে টর্ক আমার বিল্ড আপ করতে হবে, সেটা জানার জন্য এই লোড টর্ক কার্ভটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো আমাদের মনে রাখতে হবে স্টার্টিং টর্কটা সবসময় এই লোড টর্কের থেকে বেশি হতে হবে, তাহলে আমরা মোটরটাকে স্টার্ট করতে পারবো, আদারওয়াইজ মোটরটাকে স্টার্ট করা সম্ভব না। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 80% যদি ভোল্টেজ দেই, তাহলে কত পার্সেন্ট টর্ক বিল্ড আপ হচ্ছে? 51%। তাহলে রেশিওটা যদি আমরা বের করি, তাহলে 80% থেকে 100%, 80% ভোল্টেজ অ্যাপ্লাই করলে 51% টর্ক লাগে, আর 100% ভোল্টেজ অ্যাপ্লাই করলে 80% টর্ক থাকে। তাহলে তাদের রেশিওটা কত? 63%। অর্থাৎ 100% থেকে যদি 80% ভোল্টেজে আমরা যাই, তাহলে কি পরিমাণে আমাদের টর্কটা রিডিউস হচ্ছে? অ্যাপ্রক্সিমেটলি 63% টর্ক রিডিউস হচ্ছে। ঠিক আছে? সো এখানে এভাবেও আমরা প্রুভ করতে পারি যে আমাদের যে টর্ক যেহেতু ডিরেক্টলি প্রপোর্শনাল টু ভি স্কোয়ার, তার মানে 80% যদি ভোল্টেজ হয়, তাহলে 0.8, 80% মানে হচ্ছে 0.8 টাইমস অফ 100। সো এটা হচ্ছে কি আমাদের 0.8 ইন্টু 0.8, তার মানে 64% কিন্তু টর্ক লাগতেছে। 100% ভোল্টেজের থেকে 64% টর্ক লাগতেছে। যেখানে 100%-এ আমাদের ফুল টর্ক লাগতো, সেক্ষেত্রে আমাদের যদি আমাদের 80% ভোল্টেজ অ্যাপ্লাই করি, তাহলে আমাদের 64% টর্ক কিন্তু লাগতেছে। সো 60% টর্ক কিন্তু এই টর্কের থেকে অনেক বেশি, তার মানে মোটরটাকে কিন্তু এখানে ইজিলি আমরা স্টার্ট করতে পারবো। এটা কি বুঝতে পারছো? এই তিনটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। আচ্ছা, যদি না বুঝে থাকো তাহলে আর একটু খেয়াল করো। এখানে আমাদের দেখতে পাচ্ছিলাম যে তিনটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। এই যে দেখো, তিনটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। ঠিক আছে? এটা হচ্ছে 100% ভোল্টেজ অ্যাপ্লাই করলে কত পার্সেন্ট টর্ক লাগে, এটা হচ্ছে কি 80% ভোল্টেজ অ্যাপ্লাই করলে কত পার্সেন্ট টর্ক লাগে, আর এটা হচ্ছে কি লোড টর্ক। সো আমাদের মনে রাখতে হবে কি, লোড টর্কটা যেন আমাদের সব সময় কম থাকে। কার থেকে? স্টার্টিং টর্ক থেকে। অর্থাৎ আমার যে পাওয়ারটা দিব, সেই পাওয়ারটার থেকে যদি আমি লোডটাকে ড্রাইভ করতে না পারি, তাহলে তো মোটরকে স্টার্ট করতে পারবো না। লোডে যে পরিমাণ পাওয়ারটা আছে, সেই পাওয়ারটাকে ড্রাইভ করার জন্য অবশ্যই আমাদের রোটর টর্কটা অবশ্যই কি হতে হবে? লোড টর্কের থেকে বেশি হতে হবে, আদারওয়াইজ আমি মোটরটাকে স্টার্টই করতে পারবো। সো এই জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে লোড টর্কটা কি পরিমাণে আছে। সো লোড টর্কটা দেখতে পাচ্ছি যে ইনিশিয়াল স্টেজে, অর্থাৎ স্টার্টিং পিরিয়ডে লোড টর্কটা হচ্ছে কি অ্যাপ্রক্সিমেটলি দেখতে পাচ্ছি এখানে 5%। তাহলে মোটরটাকে স্টার্ট করার জন্য অবশ্যই স্টার্টিং টর্কটা 5%-এর বেশি হতে হবে। এখন আমরা রিডিউস ভোল্টেজে মোটরটাকে স্টার্ট করাই। সো রিডিউস ভোল্টেজের ফলে আমরা দেখতে পাচ্ছি যে যখন 80% ভোল্টেজ দিচ্ছি, তখন অ্যাপ্রক্সিমেটলি 51%, যেটা আমাদের 5%-এর অনেক বেশি। তার মানে মোটরটাকে আমরা ইজিলি এখানে স্টার্ট করতে পারবো। তো এখন এই 5%-এর থেকে আর কতটুকু বেশি টর্ক যদি দেই, 5%-এর থেকে তো 10%-ও বেশি, তার মানে 10% টর্ক দিয়েও কিন্তু মোটরটাকে এখানে স্টার্ট করা যাবে। এখন আমরা যেটা দেখবো যে 10% টর্ক প্রডিউস করার জন্য কত পার্সেন্ট ভোল্টেজ আমার দিতে হবে, কারণ আমরা রিডিউস ভোল্টেজে মোটরটাকে স্টার্ট করতেছি কি কারণে? স্টার্টিং কারেন্টটাকে কমানোর জন্য। সো স্টার্টিং কারেন্টটাকে কমানোর জন্য আমরা যদি 10% আমাদের টর্ক প্রডিউস করতে হয়,
অর্থাৎ রোটরের শ্যাফটে, তাহলে কত পার্সেন্ট ভোল্টেজ লাগবে? 80% টর্ক আসতেছে 100% ভোল্টেজ দিলে, তাহলে 10% টর্ক আসতেছে কত পার্সেন্ট ভোল্টেজ দিলে? জাস্ট একটা ঐকিক নিয়মে এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো। সেটা ক্ষেত্রে আমরা দেখতে পারি যে আমরা যদি স্ট্যাটর টার্মিনালে 35% ভোল্টেজ অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমরা মোটরটাকে স্টার্ট করতে পারবো। ঠিক আছে, সো আমাদের 35% এর কম যদি দেই, তাহলে কিন্তু আমাদের এখানে আমাদের এটা মোটরটাকে স্টার্ট করা সম্ভব হবে না। সো স্টার্ট করার জন্য অবশ্যই মোটর টর্কটা লোড টর্কের থেকে বেশি হতে হবে, আদারওয়াইজ মোটরটাকে স্টার্ট করা সম্ভব হবে না। এটা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, লাস্ট আরেকটু পোর্শন বাকি আছে, এই জিনিসটা দিয়ে আমি শেষ করে দিচ্ছি। এখানে খেয়াল করো যে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ইনিশিয়ালি এই পাশে হচ্ছে কি ওয়াই এক্সিস হচ্ছে পার্সেন্টেজ অফ ফুল লোড কারেন্ট, অর্থাৎ এই পাশে হচ্ছে কারেন্ট আর এই পাশে হচ্ছে সিনক্রোনাস স্পিড, পার্সেন্টেজ অফ সিনক্রোনাস স্পিড। সো যখন আমাদের স্টার্টিং পিরিয়ডে 100% ভোল্টেজ অ্যাপ্লাই করলে অ্যাপ্রক্সিমেটলি 5 টাইমস কারেন্ট, ফুল লোড কারেন্টের থেকে 5 গুণ বেশি কারেন্ট লাগতেছে, 500%, অর্থাৎ 5 টাইমস কারেন্ট লাগতেছে ফুল লোড কারেন্টের থেকে। কিন্তু যদি 80% ভোল্টেজ অ্যাপ্লাই করি, তাহলে আমাদের ভোল্টেজটা কমে যাচ্ছে 20%। সো 20% যদি ভোল্টেজ অ্যাপ্লাই করি, তাহলে আমাদের স্টার্টিং পিরিয়ডে কারেন্টটা কিন্তু রিডিউস হয়ে যাচ্ছে 400 অ্যাম্পিয়ার। ঠিক আছে, সো 400%, সো 400% মানে হচ্ছে ফুল লোড কারেন্টে 4 টাইমস। তার মানে আমাদের কারেন্টের ম্যাগনিটিউড কমে যাচ্ছে। কারেন্টের ম্যাগনিটিউড কমার উদ্দেশ্যটা কি? আমাদের আই স্কয়ার লসটা কমানো। আর যখন রোটর স্পিডটা যখন 100% অফ দ্য সিনক্রোনাস স্পিডে সমান হবে, তখন আমাদের কিন্তু কোনো কারেন্ট কিন্তু ফ্লো করবে না, যেহেতু আমাদের রোটরটা তখন ওপেন সার্কিটের মতন বিহেভ করবে। সো এখান দিয়ে কিন্তু কারেন্টটা ধীরে ধীরে কি হবে? কমে যেতে যাবে। ঠিক আছে, ফুল লোড কারেন্টটা কিন্তু কমে যাবে। আর 100% ভোল্টেজ অ্যাপ্লাই করলে আমাদের 5 টাইমস কারেন্ট হচ্ছে, আর যদি 80% ভোল্টেজ অ্যাপ্লাই করি, তাহলে আমাদের এখানে 4 টাইমস কারেন্ট হচ্ছে। তার মানে রিডিউস ভোল্টেজে যদি মোটরটাকে স্টার্ট করি, স্টার্টিং পিরিয়ডে কারেন্টটা কম হবে, আর স্টার্টিং পিরিয়ডে কারেন্টটা যদি কম হয়, আমাদের মোটরটা ড্যামেজ হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে। এটা কি বুঝতে পারছো ক্যারেক্টারিস্টিক কার্ভটা? জি স্যার। আচ্ছা, আজকে এই পর্যন্তই। যদি কারো কোনো কনফিউশন থাকে জিজ্ঞেস করো। আচ্ছা, তাহলে আল্লাহ হাফেজ সবাইকে, পরবর্তীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।